নমস্কার, আমি শরদিন্দু মাধব দাস। আমি আজকে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই। আজকে আমি শুরু করতেছি তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তড়িৎ। তো তড়িৎ সম্পর্কে জানার আগে আমরা একটা বাস্তবিক উদাহরণ সবসময় দেখে থাকি, যে হচ্ছে কখনো চিরুনিতে চুল আঁচড়িয়ে কাগজের টুকরোর সামনে চিরুনিটা নিয়ে আসো, তখন কি দেখতে পারো? যে কাগজের টুকরোগুলা কি হচ্ছে, চিরুনি দ্বারা আকৃষ্ট হচ্ছে। তো এটা আকর্ষণের পিছনে কারণ কি? তা এই কারণটা ব্যাখ্যা করার জন্য কি হয়েছিল, সেই সময় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নামক একজন বৈজ্ঞানিক, তিনি কি করেছিলেন, যে তড়িৎ আধানের একটা ধারণা দিয়েছিলেন। তো এই তড়িৎ সম্পর্কিত বিষয়ে যারা প্রথম তত্ত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু বৈজ্ঞানিকের নাম, শুরুর দিকে কিছু বৈজ্ঞানিকের নাম এবং তাদের জন্ম এবং মৃত্যু সাল সম্পর্কে এখানে আমি দিয়ে দিয়েছি। এবং এটাকে কিন্তু নোট ডাউন করে নাও, কারণ হচ্ছে এর উপর বেস করে কিন্তু গোটা থিওরিটা ডেভেলপ হয়েছে। কারণ অনেক জায়গায় এরকম মনে হতে পারে যে এটা কিরকম, কেন হচ্ছে, এটার পিছনে কারণ কি, এরকম অনেক জায়গা আসবে। তখন আমি তোমাদের ধরিয়ে দিব যে কেন, যে এই সালগুলোর সময় যে কি সেই সময় মিসকনসেপশন ছিল, সেই সময় কি ধারণা ছিল, সেটার উপর বেস করে তো প্রথম থিওরিগুলো ডেভেলপ হয়েছিল। তো আমি ওগুলো কিন্তু তোমাদের ধরিয়ে দিব। তো প্রথমে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি বললেন, যে নিশ্চয়ই কোনো একটা ভৌত অবস্থা বা ভৌত ধর্ম আছে পদার্থে, যার জন্য কি হচ্ছে, একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করছে। এই ধর্মটার নাম তিনি দিলেন হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধান হলো কোনো একটা বস্তুর এমন একটি ধর্ম, যার দ্বারা কি নির্ধারিত হয়, যে ও কোনো অনাহিত বস্তু বা আহিত বস্তুর উপর কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। ঠিক আছে। তো তড়িৎ আধান বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তখন বলেছিলেন দুই প্রকার, যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক। কিন্তু তখনও কিন্তু সালটা আমি ওই জন্য দিয়েছি, যে তখনও কিন্তু দেখো 1706 থেকে 1790, সেই সময় কিন্তু কোনো ইলেকট্রন প্রোটনের কিন্তু আবিষ্কার হয়নি। প্রথম ইলেকট্রনের আবিষ্কার হয়েছিল 1897 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আর এটা 1706 থেকে 1790, অনেক দিন আগে। কিন্তু তখন একটা ধারণা ছিল যে কিছু আছে, একটা পজিটিভ আধান নামক একটা কিছু আছে, একটা নেগেটিভ বা ঋণাত্মক আধান বলে কিছু একটা আছে, ব্যাস। কিন্তু ওর সম্পর্কে খুব একটা তাদের ডিটেলসে কোনো আইডিয়া ছিল না। অ্যাকচুয়ালি হয়টা কি, সেটাও তোমাদের বইতে, টেক্সট বইতে দেওয়া আছে, যে যখন কোনো দুটো বস্তুকে ঘর্ষণ করা হয়, তখন ঘর্ষণের ফলে কি হচ্ছে, একটা বস্তু থেকে কিছু পরিমাণ ইলেকট্রন কি হচ্ছে বেরিয়ে আসছে, আরেকটা বস্তুতে ইলেকট্রন প্রবেশ করছে। বা যে বস্তুটা ইলেকট্রন হারালো, সেই বস্তুটা কি হবে, ধনাত্মক তড়িৎগ্রস্ত হবে। আর যে বস্তুতে ইলেকট্রন গ্রহণ করলো, সেটা কি হবে, ঋণাত্মক তড়িৎ আধানে আহিত হবে। ফলে একটা ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু আর একটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তু কি করবে, পরস্পরকে আকর্ষণ করবে। সেই জন্য হচ্ছে চিরুনি দিয়ে কাগজ, চিরুনিটাকে ঘষে তারপর কাগজের সামনে নিয়ে আসলে কি হবে, কাগজটা চিরুনি দ্বারা আকৃষ্ট হবে। তো এটার এক্সাম্পল যেটা আমি বললাম ইলেকট্রন দিয়ে, ততটা সেটা কিন্তু পরে এসেছে। সেই সময় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন ভেবেছিলেন যে একটাতে পজিটিভ আধানে আহিত হয়, একটা নেগেটিভ আধানে আহিত হয়, তার জন্য তারা পরস্পরকে আকর্ষণ করে। তো এই জন্য আমি কিন্তু সালগুলোকে দিয়ে দিয়েছি, যে কখন ইলেকট্রন বলতেছি আর কখন আধান বলতেছি, সেটার মধ্যে কিন্তু কখন পজিটিভ আর নেগেটিভ আধান বলছি, কখন ইলেকট্রন বলছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কিন্তু ফিজিক্সটা তোমরা বুঝতে সুবিধা হবে, না হলে কিন্তু সব কিন্তু খিচুড়ি হয়ে যাবে। ঠিক আছে। তো এটা, এরপর আমরা যেটা আলোচ্য বিষয় হলো, যে আমরা এই চ্যাপ্টার, এই অধ্যায়ে যেটা পড়বো, যে তড়িৎ হচ্ছে আমরা দুই রকমের পড়বো। মেইনলি আমরা দুই রকমের পড়বো, একটা হচ্ছে স্থির তড়িৎ পড়বো, আর একটা হচ্ছে চল তড়িৎ পড়বো। তো স্থির তড়িতের বিষয়টা আমি বলি। স্থির তড়িতে কি হচ্ছে, তড়িৎ আধানটা কোনো একটা জায়গায় স্থির অবস্থায় আছে, তড়িৎ আধানটা দৌড়াদৌড়ি করছে না। সেই সমস্ত আলোচনার বিষয় থাকবে হচ্ছে স্থির তড়িতের ক্ষেত্রে। আর চলন তড়িতের ক্ষেত্রে যেখানে তড়িৎ আধানটা ছুটবে, স্থান পরিবর্তন করবে, সেই পার্টটাতে আমরা পড়বো চল তড়িৎ। ঠিক আছে। তো স্থির তড়িৎটা থেকে প্রথমে শুরু করছি। তো স্থির তড়িতের যে গুরুত্বপূর্ণ প্রথম সূত্র দিয়েছিলেন, সেটা হলো হচ্ছে কুলম। এই যে আমরা যে আকর্ষণ বা বিকর্ষণ বলের কথা যে বললাম, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত, বলছি তো আকর্ষণ বল বিকর্ষণ বল, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত, সেই সম্পর্কিত একটা সূত্র কিন্তু কুলম দিয়েছিলেন। সেই সূত্রটা কি, যে দুইটা স্থির বিন্দু আধানকে যদি শূন্য স্থানে বা অন্য কোনো একটা মাধ্যমে যদি রাখি, তাহলে সব সময় ওদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল কি করছে, কাজ করছে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই আকর্ষণ বল বিকর্ষণ বলের মান, ওই যে দুটো বিন্দু আধান ধরে নিচ্ছে, এটা একটা আধান প্লাস আধান, এটা একটা প্লাস আধান,
আর তাদের মধ্যে যদি দূরত্ব যদি r হয়, তাহলে কি করবে, এর উপর একটা বল প্রয়োগ করবে আর এর উপর একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে? এর উপর বল প্রয়োগ করবে, এর উপর বল প্রয়োগ করবে, এটা তার মানে বিকর্ষণ বল হচ্ছে। তো যাই হোক, আকর্ষণ বলই হোক বা বিকর্ষণ বলই হোক, এটা এই বলটা এদের দুজনের আধানের মান, ধরো Q1 Q2 যদি দুটো আধান হয়, তাহলে আধানের কি হচ্ছে গুণফলের সাথে সমানুপাতিক, তার মানে এদের গুণফল Q1 Q2 এর সাথে সমানুপাতিক। আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে দূরত্বটা কি, তাদের মধ্যে দূরত্বটা সরল রৈখিক দূরত্ব, অবভিয়াসলি মনে রাখবা, সরল রৈখিক দূরত্ব সাথে ব্যস্ত সম্পর্ক, ব্যস্তানুপাতিক, ঠিক আছে? এবার আমরা কি করব, এটা হচ্ছে আমরা পড়েছিলাম চার্লসের সূত্রে, বয়েলসের সূত্রে, যে সমানুপাতিক চিহ্নটা তুলতে হলে কি করতে, একটা এটা ধ্রুবক আনতে হয়, f is equals to k into q1 q2 by r square। তাহলে এটা হলো হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফর্ম, ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা যদি আধানগুলোর মান জানি আর আমি তাদের মধ্যে যদি দূরত্ব জানি, ঠিক আছে, আর এই কনস্ট্যান্টের মান যদি জানি, তাহলে আমরা কি হচ্ছে বলের মান পাবো, ঠিক আছে? এবার দেখো, এই কনস্ট্যান্টের মান হচ্ছে দুই রকমের হয়। এই কনস্ট্যান্টটা কি জিনিস অ্যাকচুয়ালি, দেখো দেখো যদি মহাকর্ষ বল হয়, মহাকর্ষ বল কি মাধ্যমের উপর নির্ভর করে? এটা মনে রাখবা যে মহাকর্ষ বল কিন্তু কোনো জল মাধ্যমে মহাকর্ষ বলের চেঞ্জ হয়ে যাচ্ছে, বা বায়ু মাধ্যমে মহাকর্ষ বলের চেঞ্জ হয়ে যাচ্ছে, বা কাঁচ মাধ্যমে মহাকর্ষ বলের চেঞ্জ হচ্ছে, ওরকম কিন্তু কখনোই হয় না। মহাকর্ষ বল কোথাও চেঞ্জ হয় না, কারণ ওটা মাধ্যমের উপর নির্ভরশীল নয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে যদি মাধ্যমটা কাঁচ হয়ে যায় বা কাঠ হয়ে যায় বা অন্য কোনো মাধ্যম হয়ে যায়, তার উপর কিন্তু এই বলটা কিন্তু এফেক্ট করছে, ঠিক আছে? তো সেই মাধ্যমের উপর নির্ভরশীল এই ধ্রুবকটা, ঠিক আছে? তো আমাদের বইতে যেটা আছে, আমরা টেক্সট বইয়ের উপর যদি আমরা বিচার করি, তাহলে এই কে এর মানটা সিজিএস এবং এসআই পদ্ধতিতে, বায়ু যদি আমরা কল্পনা করি, বায়ুটা যদি আমরা ধরি যে দুটো আধানের মধ্যে বায়ু মাধ্যম আছে, তাহলে সিজিএস পদ্ধতিতে এই কে এর মান হবে 1, আর এসআই পদ্ধতিতে এই কে এর মান হবে 9 × 10⁹। এটা হচ্ছে এই কে এর মান, ওকে? এর একটা ইউনিট আছে, ওটা আমরা বের করব, এটা আমরা লিখতেছি আপাতত সিজিএস ইউনিট, আর এটাকে বলছে হচ্ছে এসআই ইউনিট, ওকে? এই ইউনিটগুলো আমরা একটু পরে বার করব, ঠিক আছে? তাহলে রেখে দিলাম। এবার আমরা কি করব, আমরা হচ্ছে ডিফাইন করব। কি কি আমাদের ডেফিনেশন আছে, আমরা বইতে চলে যাচ্ছি একটু। দেখো, প্রথম ডেফিনেশন আছে স্ট্যাট কুলম্বের। স্ট্যাট কুলম্বের ডেফিনেশন কি, শূন্যস্থান বা বায়ু মাধ্যমে সমপ্রকৃতির এবং সমমানের দুটি বিন্দু আধানকে 1 সেন্টিমিটার ব্যবধানে থেকে যদি পরস্পরের উপর একডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তবে প্রত্যেকটির আধানকে সিজিএস পদ্ধতিতে একক আধান বা একইয়াসীয় আধান বলছে। এই একইয়াসীয় আধানটা কি বলতে আছে একটু আমরা বুঝে নিচ্ছি। তাহলে একইয়াসীয় আধানটা বলছে যে, আমরা জানি ফর্মুলাটা কি, F = K × Q1 Q2 by R square, রাইট? এবার F এর মানটা যদি আমরা এক ডাইন ধরি, ওকে, এক ধরলাম, শূন্য স্থান যদি ধরি, তাহলে শূন্য স্থানের ক্ষেত্রে এক সিজিএস পদ্ধতিতে। R স্কয়ার দূরত্বটা কি সিজিএস পদ্ধতিতে 1 সেন্টিমিটার, তাহলে 1 স্কয়ার ইনটু Q1 Q2, ঠিক আছে? এবার এখানে একটা নিয়ে নিয়েছে অ্যাপ্রক্সিমেশন, যে দুটো যদি সম প্রকৃতির বা সমমানের আধান হয়, তাহলে Q × Q কি হবে, Q স্কয়ার হবে। তাহলে এখান থেকে পাচ্ছি Q স্কয়ার = 1, ঠিক আছে? তার মানে Q এর ভ্যালু হবে হচ্ছে +1 অর -1, ঠিক আছে? এই হলো হচ্ছে Q এর মান। তো এই হচ্ছে Q এর মানটা +1 আর -1। এবার এখান থেকেই ডেফিনেশন দিয়েছে যে কোন শূন্য স্থানে যদি দুটো সমপ্রকৃতির বিন্দু আধান নেই, সমপ্রকৃতির আধান, একটা ধরো প্লাস আধান আর একটা যদি মাইনাস আধান নেই, এবং তাদের মধ্যে যদি 1 নিউটন এক ডাইন বল প্রযুক্ত হয় 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে, তবে সেই যে আধানের মানটা সেটা কি হবে, 1 স্ট্যাট কুলম্ব বা 1 ইএসইউ আধান। তাহলে এটাকে বলবো আমরা হচ্ছে 1 ইএসইউ। সিমিলারলি যদি আমরা হচ্ছে এটাকে যদি আমরা এসআই তে নিয়ে যাই, এসআই তে হলে কি হবে, তোমরা তাহলে এসআই তে আসছি। তাহলে এসআই এর ক্ষেত্রে কি হচ্ছে, কে এর মান হচ্ছে 9 × 10⁹। এবার Q1 Q2 টাকে একই হচ্ছে Q স্কয়ার / R স্কয়ার। এবার দেখো, আমি যদি F এর মান ধরি 9 × 10⁹,
আচ্ছা, আর যদি ধরি 1 মিটার, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কিউ স্কোয়ারের মান দাঁড়াচ্ছে আবার এখানে 9 × 10⁹ বসালে কি হবে, এটা এটা কেটে যাবে, তাহলে কি হবে, আর এখানে আর স্কোয়ারটা কি হচ্ছে 1, তাহলে কিউ স্কোয়ারটা আলটিমেটলি কি দাঁড়াবে 1, তাহলে কিউ এর মান কি হবে +1 অর -1, ঠিক আছে, +1 অর -1, ঠিক আছে। তাহলে এখানে যদি এখান থেকে আমরা কি ডেফিনেশনে পাচ্ছি যে দুটো সমপ্রকৃতির আধান, কারণ দুটো যদি +1 হয়, সমপ্রকৃতির আধানকে যদি 1 মিটার দূরত্বে রাখি, তাহলে তাদের মধ্যে যদি আকর্ষণ বা বিকর্ষণ, সবসময় বিকর্ষণই হবে, সমপ্রকৃতির আধানের মধ্যে বিকর্ষণই হবে, সরি, তাদের মধ্যে যদি বিকর্ষণ বলের মান 9 × 10⁹ নিউটন হয়, তাহলে কি হবে, আমরা আধানটাকে কি বলবো 1 কুলম্ব বলবো, ঠিক আছে। এইভাবে আমরা হচ্ছে কুলম্বের ডেফিনেশন দিলাম, 1 কুলম্বের ডেফিনেশন আমরা দিলাম। এবার সবার লাস্টে আছে কুলম্ব, আর এবার সবার লাস্টে আমরা কি করব, কুলম্ব আর ইএসইউ আধানের মধ্যে সম্পর্ক, 1 কুলম্ব = 3 × 10⁹ ইএসইউ আধান, 1 কুলম্ব = 3 × 10⁻। ওকে, তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রটা কি, তড়িৎ ক্ষেত্রটার সাথে আমরা যে কুলম্বের সূত্র পড়লাম বলের ধারণা, ওর সাথে কিন্তু রিলেশন আছে। কি রকম ব্যাপারটা দেখো, এখানে একটা তড়িৎ, দেখো একটা আধান আছে প্লাস কিউ আধান, এখানে ধরো এবার এই প্লাস কিউ আধানের চারিদিকে কি হবে, একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, একটা ক্ষেত্র বা অঞ্চলের সৃষ্টি হবে। যেই অঞ্চলের কাছে যদি একটা ধনাত্মক আধান নিয়ে আসে, তাহলে কি হবে, বিকর্ষণ বল কাজ করবে, আর যদি ঋণাত্মক আধান নিয়ে আসে, তাহলে কি হবে, আকর্ষণ বল কাজ করবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার বিষয় হচ্ছে যে এই তড়িৎ সংক্রান্ত যে সমস্ত আলোচনা হবে, সেখানে কিন্তু ধনাত্মক আধান নিয়ে কিন্তু সমস্ত সংজ্ঞাগুলা দেওয়া হয়, তাই জন্য মাথায় রাখবে ধনাত্মক আধান নিয়ে আমরা কাজ করব। এখানে প্লাস কিউ আধান আছে, আর এটা ধরো একটা একক ধনাত্মক আধান, একক, ঠিক আছে, একক কথাটা ইম্পর্টেন্ট। তো একক ধনাত্মক আধানকে যদি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা জায়গায় নিয়ে আসছি, এখান থেকে ধরো এখানে নিয়ে আসতেছি, তাহলে কি হচ্ছে, এই যে একক ধনাত্মক আধানটা আছে, সে কি হচ্ছে, একটা বিকর্ষণ বল কাজ করছে বা বিকর্ষণ বল অনুভব করছে। এই যে বলটার মান, বিকর্ষণ বলের মান, সেটা হচ্ছে আমরা কি বলবো, সেটাকে দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্রের মানটা বের করবো। তো তড়িৎ ক্ষেত্রের মানটা আমরা কি করব, কি করে বের করব, দেখো কুলম্বের সূত্রের সাথে আমি বললাম যে রিলেশন আছে। দেখো কুলম্বের সূত্রে আমরা কি জানি, ফোর্স = K Q/r², ঠিক আছে। এবার আমি যে কিউটাকে, সেটাকে আমি কি বলেছি, একক ধনাত্মক আধান, এটা বড় হাতে কিউটাকে ওরকমই রাখবো। যদি এখানে যদি আমরা 1 বসাই, তখন যেটা হবে সূত্রটা, সেটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। তার মানে ইলেকট্রিক ফিল্ড যেটা, এটাও একটা বলই নির্দেশ করতেছে, খালি শর্ত এটাই যে এখানে যে চার্জটা আমরা ইউজ করছি, এবার সেক্ষেত্রে কি চার্জ ইউজ করবো, একক ধনাত্মক আধান ইউজ করবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, এটা ফোর্স। তো ফোর্স আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ভাই ভাই, ঠিক আছে, খালি চার্জটাকে আমরা যদি একক করে দিই, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে আলোচনা করবো হচ্ছে বিভব। বিভব একটা নতুন ধরনের কনসেপ্ট, সেটা হচ্ছে তড়িৎ বিভব। ওরকমই একটু আমাদের পড়ে নিতে হবে তড়িৎ বিভবের। আবার একটি প্লাস কিউ আধান আছে ধরে নাও, এটা হচ্ছে বলরেখা, এটা আমি যেটা দেখাচ্ছি এটা বলরেখা। বলরেখা তো তোমাদের সিলেবাসে নাই। বলরেখা অনুযায়ী, বলরেখা দিয়ে আমরা কি বুঝি, যে এখানে তড়িৎ ক্ষেত্রটা কোথায় বেশি শক্তিশালী, তড়িৎ ক্ষেত্র যত কাছে আসে তত বলরেখাগুলো ঘন, তো ওখানে ক্ষেত্রটা বেশি শক্তিশালী, বেশি বল অনুভব করে, দূরে গেলে বল কমে যাবে। তো এটা দিয়ে তড়িৎ, এটাকে বলে লাইনস অফ ফোর্স। তো এখন ওটা জানার বিষয় না, আমি এখানে আলোচনা করবো এবার হচ্ছে তড়িৎ বিভব। তো তড়িৎ বিভব কি, এখানে আবার প্লাস কিউ আধান ধরে নিচ্ছি। এবার তড়িৎ বিভবের ক্ষেত্রে আমরা বল না, আমরা কার্য, ঠিক আছে, কার্যের ধারণা আনবো, ঠিক আছে। কার্য আর বল তো আমরা জানি, বল আর কার্যের মধ্যে কি সম্পর্ক, দেখো বল মানে কোনো বস্তুর উপর বল তো প্রয়োগ করলাম, এই যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে বস্তু এই অভিমুখে একটা ত্বরণ হবে, যাই হোক। কিন্তু কার্য কি, যদি বল আর সরণ যদি হয়, বল প্রয়োগ করার সাথে যদি সরণ হয়, তবে তো কার্য হবে। আর যদি এই বস্তুটা আছে, এর উপর বল প্রয়োগ করে যাচ্ছে কিন্তু সরণ হচ্ছে না, তাহলে কি হচ্ছে, বল আছে কিন্তু কার্যটা কি হচ্ছে, শূন্য হচ্ছে। সুতরাং কার্য আর বল একদম গুলিয়ে নিও না। এই ক্ষেত্রে আমরা যেটা বিভব
বার করবো সেটা হচ্ছে কত পরিমাণ কার্য করতে হবে, সেটা দিয়ে আমরা বিভবটা মেজার করি। ঠিক আছে, তাহলে আমাদের প্লাস কিউ আধান আছে, আবার চলে আসছে একটা একক ধনাত্মক আধান বা প্লাস কিউ আধানের চারিদিকে একটা তড়িৎ ক্ষেত্র আছে, এর মধ্যে আমি একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসছি। দেখো নিয়ে আসছি, তো নিয়ে আসতে গেলে তখন কি হবে, যে এর উপর একটা বিকর্ষণ বল কাজ করবে, তাহলে স্বভাবতই আমাদের কি করতে হবে, নিয়ে আসতে হলে কাছে বাইরে থেকে একটা বল প্রয়োগ করে একে এর কাছাকাছি নিয়ে আসতে হবে। তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করছি প্লাস এইটা সরণও হচ্ছে, তাহলে কি হচ্ছে, বল ইন্টু সরণ, এই মাধ্যমে আমরা কি করছি, একটা কৃতকার্য করছি। এই কৃতকার্যটাই হলো হচ্ছে আমাদের এখানে তড়িৎ বিভব। তড়িৎ বিভবের সংজ্ঞাটা এইভাবে দেয় যে অসীম দূরত্ব থেকে যদি একটা কোনো বস্তুকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতেছি সেটা হচ্ছে এই বিন্দুটা তড়িৎ বিভব। ফর এক্সাম্পল ধরো অসীম দূরত্ব, ধরো এখানে ইনফিনিটি, অসীম দূরত্ব থেকে কোনো একটা বস্তুকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে এ বিন্দুতে নিয়ে যদি আসি, তাহলে এই বিন্দুটা হলো হচ্ছে তড়িৎ বিভব হচ্ছে VA। অসীম দূরত্ব থেকে যদি এখানে একটা বিন্দুতে নিয়ে আসি, তাহলে এক্ষেত্রে যে কৃতকার্যটা হলো সেটা হচ্ছে বি বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে এখান থেকে আমরা বিভবের ধারণা পাচ্ছি VA আর VB দিয়ে। তাহলে বিভব হলো হচ্ছে কার্যকে ডিফাইন করছে, আর এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে বলকে। ক্লিয়ার? কিন্তু দুইটার ক্ষেত্রেই কি হচ্ছে, একক ধনাত্মক তড়িৎ আধান। ক্ষেত্রের ক্ষেত্রে আমরা কনসেপ্ট রাখবো একক ধনাত্মক তড়িৎ আধানের ক্ষেত্রে, আর বিভবের ক্ষেত্রে আমরা কনসেপ্ট রাখবো একক ধনাত্মক তড়িৎ আধানের ক্ষেত্রে। ওটা বলের ক্ষেত্রে, এটা কার্যের ক্ষেত্রে, ব্যাস। চলো তাহলে তড়িৎ বিভব হলো, আমি মুছে দিচ্ছি তাহলে এটা। এরপর নেক্সট হলো হচ্ছে আমরা একক ধনাত্মক তড়িৎ আধানের ক্ষেত্রে কি করছি, তোমাদের বইয়ে আছে এরকম ব্যাপারটা, এ বিন্দু আছে বি বিন্দু আছে, এই বিন্দুতে পোটেনশিয়াল হচ্ছে VA, এই বিন্দুতে হচ্ছে পোটেনশিয়াল হচ্ছে VB। এইখানকার যে পোটেনশিয়ালটা সেটা হচ্ছে হাই পোটেনশিয়াল, মানে অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আসতে কৃতকার্য হচ্ছে এখানে সঞ্চিত আছে, অসীম দূরত্ব থেকে বি বিন্দুতে আসতে কৃতকার্যটা এই বিন্দুতে সঞ্চিত আছে। ঠিক আছে, এটা হচ্ছে লো পোটেনশিয়াল, লো, এখানে হাই পোটেনশিয়াল আছে। এবার যদি আমি একটা একক ধনাত্মক তড়িৎ আধানকে বি থেকে এ তে নিয়ে আসি, বি থেকে এ তে, তাহলে আমাকে একটা কার্য করতে হবে, কারণ এটা হাই, তাহলে হাই মানে হাই এনার্জি, এখানে আমি হচ্ছে নিয়ে আসতেছি একটা ধনাত্মক তড়িৎ আধানকে, তাহলে কি হচ্ছে, আমাকে বেশি কার্য করতে হচ্ছে এখান থেকে এখানে আসতে, এক্সটার্নাল এজেন্টকে দিয়ে কাজ করতে হবে। তাহলে এই কার্যটা কি হচ্ছে, আমাদের হচ্ছে মানটা আমাকে এবার বের করতে হবে। এবার একক ধনাত্মক তড়িৎ আধানের ক্ষেত্রে তো কৃতকার্য ইকুয়ালস টু তো বি, তাহলে কিউ আধানের ক্ষেত্রে আমার কৃতকার্য কি হবে, কিউ ইন্টু ভি। এবার যেটা ভি সেটা হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ আমরা বার করব, কিউ ইন্টু ভি এ মাইনাস ভি। তার মানে এই পয়েন্টে ধরো হচ্ছে তোমার পোটেনশিয়াল দাঁড়ালো 10 ভোল্ট আছে, এই পয়েন্টের পোটেনশিয়াল ধরো আছে 5 ভোল্ট। এবার একটা একক ধনাত্মক আধানকে যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসি, তাহলে আমাদের যে কৃতকার্য হবে সেটা হলো হচ্ছে W ইকুয়ালস টু VA মাইনাস VB। এবার যদি কিউ পরিমাণ আধানকে যদি নিয়ে আসতে কি কৃতকার্য হবে, কিউ ইন্টু VA মাইনাস VB, রাইট? তাহলে W ইকুয়ালস টু কিউ ইন্টু VA মাইনাস VB, এইভাবে আমরা কৃতকার্যটাকে মেজার করি তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে আসতে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হচ্ছে কৃতকার্যের মান কিউ আধানের ক্ষেত্রে বার করতে হবে। আচ্ছা, এবার আমি আলোচনা করব EMF বা ইলেকট্রোমোটিভ ফোর্স নিয়ে। ইলেকট্রোমোটিভ ফোর্স সম্পর্কিত যে ধারণা, সেই যে সংজ্ঞাটা দেওয়া আছে সেখানে কিন্তু কখনোই ইলেকট্রনের অস্তিত্ব কথা ভাববা না। ইলেকট্রন কিন্তু অনেক পরে আবিষ্কার হয়েছে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা বিভবের কনসেপ্টটা কিন্তু অনেক আগে, আমি দিয়ে দিয়েছি টাইম লাইনে, ওখান থেকে দেখে নিবা। সুতরাং আমরা এখানে কিন্তু ধনাত্মক আর ঋণাত্মক আধান এতদূর নিয়ে আলোচনা করবো, কখনো বা ইলেকট্রন মাথায় আনবে না। ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি এর সংজ্ঞাতে যেটা বলেছে দেখো, কোষের ভেতর, কোষের মানে হচ্ছে একটা সেল। ঠিক আছে, যে সেল তোমরা টিভি রিমোটের ইউজ করো সেল, তো সেলের ভেতর মানে কোষের ভেতরে কোষের ঋণাত্মক মেরু থেকে, এই যে ঋণাত্মক মেরু, কোষের ঋণাত্মক মেরু মানে ওখানে হচ্ছে বিভবটা হচ্ছে নিম্ন মেরু থেকে একক ধনাত্মক আধান, ফর এক্সাম্পল হলো এখানে একটা একক ধনাত্মক আধান আছে ছোট করে প্লাস, ঠিক আছে, একক ধনাত্মক আধান স্থানান্তরিত করতে যে পরিমাণ কার্য করতে হয় তাই হলো কোষটির তড়িৎচালক বল। দেখো, যদি আমি এখানে যদি একক ধনাত্মক আধান থাকতো, আমাকে কি বাইরে থেকে কোনো কাজ করতে হতো এই ধনাত্মক আধানটাকে এখানে ঋণাত্মক বা নিম্ন বিভবের কাছে নিয়ে আসতে? তোমাকে কোনো কাজ, ও নিজে থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে এমনি চলে যেত, বাইরে থেকে কোনো কাজ করতে হবে না।
কিন্তু এখানে কি করছে, ডেফিনেশনটা বলতে গিয়ে যে তুমি একে পজিটিভ একক ধনাত্মক আধানকে যদি উচ্চ বিভবে তোমাকে যদি নিয়ে আসতে হয়, তাহলে বাইরে থেকে কি করতে হচ্ছে, একটা তোমাকে কার্য করতে হচ্ছে। তো যে পরিমাণ কার্য করতে হয় তাই হলো কোষীয় তড়িৎচালক বল, এটাকে হচ্ছে আমরা ইএমএফ বলা হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ইএমএফ। এবার ইএমএফটা তো অতটা তোমাদের সেন্সে আসলো না, ব্যাপারটা একটা ইএমএফ আর একটা হচ্ছে ভোল্টেজ। একটা কোষে বা একটা সেলে কিন্তু ভোল্টেজ দেওয়া থাকে। এবার মাথায় রাখবা যে ইএমএফ ও এক ধরনের কার্য করতেছে, আর ভোল্টেজও আমি বলেছি যে কার্যের সাথে রিলেটেড, প্রথম থেকে বলছি। তো এদের মধ্যে পার্থক্যটা কি? তো পার্থক্য, এটাকে পার্থক্য করতে গেলে অনেক ধরনের এক্সাম্পলস দিয়ে পার্থক্য করা যেতে পারে। তার মধ্যে যেটা সহজ পার্থক্য, যেটা তোমাদের বইও আছে পেজ নাম্বার 62-তে নিচে, আমি সেটাই খালি বোঝাচ্ছি। আলাদা যেগুলো ব্যাপার আছে সেগুলো আমি ওই রেজিস্ট্যান্স যখন পড়ানো হয়ে যাবে তখন ওটা না হয় বুঝিয়ে দেবো। ব্যাপারটা হলো হচ্ছে, ধরো দুটো জলের ট্যাঙ্ক দিয়ে এখানে বুঝিয়েছে বা পাম্প দিয়ে বুঝিয়েছে, যেটা খুশি। দুটো ধরো জলের ট্যাঙ্ক আছে, এবার এখানে হচ্ছে ধরো বিভব বেশি আর এখানে হচ্ছে বিভব কম, তাহলে জলের প্রবাহ শুরু হবে। এখানে ধরো বিভব হচ্ছে 10 ভোল্ট, এখানে বিভব হলো হচ্ছে তার মোটামুটি ধরে নাও অর্ধেক, তো 5 ভোল্ট। তাহলে জল জলপ্রবাহ কোন দিক থেকে হবে, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হবে। তাহলে এখান থেকে জলের প্রবাহ শুরু হবে, এবং জলের প্রবাহ ততক্ষণ কন্টিনিউ থাকবে যতক্ষণ না লেভেলটা সেম হয়ে যায়, রাইট? কিন্তু সেম যদি লেভেল হয়ে যায় তারপর তো আর জলপ্রবাহ হবে না, তাহলে কি তখন কি কারেন্টটা বা এই যে জলের প্রবাহটা কি বন্ধ করে দিলে কি চলবে? যেটা তড়িতের ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা কি বন্ধ হয়ে যাবে? তাহলে না, তড়িৎ প্রবাহটা বন্ধ আমরা করতে দেব না। এই তড়িৎ প্রবাহ বন্ধ করতে দেব না, এই কাজটা করতে আসেই হলো হচ্ছে ইএমএফ। এই কাজটা করতে কি আসে? ইলেকট্রোমোটিভ ফোর্স। অ্যাকচুয়ালি এটা কোনো ফোর্স নাই, ইলেকট্রোমোটিভ ফোর্স বলছে কিন্তু এটা কোনো ফোর্স না। ও কি করতেছে যে যখন এটা নিচের দিকে নামতে শুরু করছে, ও কি করতেছে, বাইরে থেকে কিছু এর মধ্যে জল ভরিয়ে দিচ্ছে, যাতে এদের মধ্যে যে লেভেলটা সেটা সবসময় এরকম ফিক্স থাকে। এটা যদি 10 ভোল্ট, এখান থেকে কিছু প্রবাহ হচ্ছে, কিন্তু এটা সবসময় 10-এই ফিক্স থাকছে, এটা সবসময় 5-এই ফিক্স থাকছে। মানে তাদের বিভবটাকে সেম জায়গায়, বিভব পার্থক্যটাকে সেম জায়গায় ফিক্সড রাখার জন্য কি হচ্ছে, বাইরে থেকে কিছু পরিমাণ এনার্জি সবসময় দিচ্ছে। তো এটা হলো হচ্ছে তোমার ইএমএফ। আর এই যে উচ্চতাটা দেখতে পাচ্ছ, এটা হলো হচ্ছে বিভব। আর এদের মধ্যে যে বিয়োগফল 10-5, এটাকে আমরা বলি বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স। মানে এখানে 5 ভোল্ট, এই 5 ভোল্টটাকে সব সময় মেনটেন করছে, যাতে কিনা এখানে সবসময় প্রবাহ হয়। এই মেনটেনটা করতে হচ্ছে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, তো এবার হচ্ছে তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স হলো হচ্ছে, ইজিলি যদি তুমি মনে রাখতে চাও ইজিলি, তাহলে এটা এভাবে বলা যেতে পারে যে তড়িৎচালক বল হলো হচ্ছে একটা ব্যাটারির সর্বোচ্চ শক্তি। ঠিক আছে, এর চেয়ে এটাই হচ্ছে একটা সার্কিটের মধ্যে যে একটা কোষের যে সর্বোচ্চ শক্তি, ওটা সার্কিটের সর্বোচ্চ শক্তি। এবার এই শক্তিটা বিভিন্ন রোধের চারিদিকে গিয়ে পড়ে, ওটা আমি আসতেছি পরে, যখন আমরা সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় যাব তখন আমরা, যেমন যদি আমি সিরিজে 5টা 1 ওহমের রেজিস্ট্যান্স রাখি, তার সাথে যদি একটা 5 ভোল্টের ব্যাটারি ইউজ করি, তাহলে কি হবে, 5 ভোল্টের যে সেলের যে টোটাল এনার্জিটা, সেটা বিভব পার্থক্য প্রত্যেকটাতে 1-1-1-1 করে পড়বে। তো কিন্তু 5টা কিন্তু ম্যাক্সিমামই থাকবে। তো এইভাবে অনেকে ইজিলি এটাকে মনে রাখে। তো এইভাবে আমরা শেষ করতেছি আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স কি হচ্ছে, পার্থক্যটাকে সবসময় ধরে রাখছে, তার জন্য বাইরে থেকে এনার্জি দিচ্ছে, এভাবে বলতে পারি। সো নেক্সট এবার আমাদের চলে আসতেছে তড়িৎ প্রবাহ মাত্রা। আমরা একটু আগে পড়লাম হচ্ছে জলপ্রবাহ, এবার কি হচ্ছে তড়িৎ আধানের প্রবাহ। ঠিক আছে, এবার তড়িৎ আধানের প্রবাহ কি হচ্ছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাচ্ছে। এবার কতটা পরিমাণ তড়িৎ আধান 1 সেকেন্ডে প্রবাহিত হচ্ছে, সেটা হলো হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার মান। ফর এক্সাম্পল ধরো টি সময় হচ্ছে কিউ পরিমাণ আধান যদি যায়, তাহলে একক সময়ে কত পরিমাণ আধান যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে রেট ইকুয়েশন, সময় সাপেক্ষে। ঠিক আছে, তো সময়টা যদি এখানে যদি বেশি হয়, তাহলে কি হবে, আমাদের এত বেশি সময় অল্প পরিমাণ তড়িৎ আধান যাচ্ছে, তাহলে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা কম। আর যদি কম সময় বেশি পরিমাণ তড়িৎ আধান যায়, তাহলে আমরা কি বলবো, তড়িৎ প্রবাহ মাত্রা বেশি। ঠিক আছে, ধরো ফর এক্সাম্পল 2 কুলম চার্জ যাচ্ছে কারোর ক্ষেত্রে 1 সেকেন্ডে,
তাহলে কি হলো, তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার। এটা মনে রাখবে, অ্যাম্পিয়ার হলো হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা একক। আর 2 কুলম্বই যাচ্ছে 0.01 সেকেন্ডে, তাহলে কি হবে 200 অ্যাম্পিয়ার। তাহলে কত বেশি সময়, কত বেশি তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছ সময়ের উপর ডিপেন্ড করতেছে। এটার জন্য এটাকে বলে রেট ইকুয়েশন, ঠিক আছে। প্রতি একক সময় কত পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হচ্ছে। ওকে, রেডি? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের রেট ইকুয়েশন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আই দিয়ে ডিনোট করে, আই ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই টি। আর এর হচ্ছে মাত্রীয় সংকেত হলো হচ্ছে আই। আইটাই হচ্ছে এর মাত্রীয় সংকেত। এই হয়ে গেল আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, নেক্সট আমরা শুরু করতেছি ওহমের সূত্র। ওহমের সূত্র হচ্ছে রিলেশন তোমার বিভব প্রভেদের সাথে তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে। তড়িৎ প্রবাহ মাত্রা আই, বিভব প্রভেদ দুটো পয়েন্টের মধ্যে, একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভব। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। মাইনাস মানে কিন্তু কম এভাবে বলবা না। মাইনাস মানে নেগেটিভ ওরকমও না ব্যাপারটা। নেগেটিভ মানে বলতে চাচ্ছি এখানে নিম্ন আছে। এখানে যদি 10 ভোল্ট থাকে, এখানে যদি 5 ভোল্ট থাকে, তাহলে এটা 10 এর সাপেক্ষে কম আছে, ওই জন্য এখানে মাইনাস চিহ্ন দেওয়া হয়। তো ঠিক আছে, তো এখানে কি সম্পর্ক, উনি বলছেন যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, এই কন্ডিশনটা অবশ্যই বলবে। তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে প্রবাহ মাত্রা কার সাথে সমানুপাতিক, দু প্রান্তের যে বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। তার মানে কি হচ্ছে, বিভব প্রভেদ যদি তুমি বাড়াও তাহলে প্রবাহ মাত্রা অটোমেটিক্যালি বাড়বে। তো উনি যেটা দিয়েছেন সূত্রের আকারে, সেটা হচ্ছে VA minus VB is proportional to I। তাহলে VA minus VB is equals to K into I। এবার এইখানেও একটা K সমানুপাতিক ধ্রুবক আসতেছে। এই ধ্রুবকটা দেখতে গিয়ে তখন উনি দেখলেন যে যদি একই আকারের বিভিন্ন পদার্থে নেই, যেমন একটা ধরো সোনা নিলাম, একটা রূপা নিলাম, একটা তামা নিলাম, একই আকার একই দৈর্ঘ্য একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, কিন্তু সেক্ষেত্রে কোনো একটা ধাতুতে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, কোনো একটা ধাতুতে তুলনামূলক কম তড়িৎ প্রবাহিত হচ্ছে। একই বিভব মেনটেন করা হচ্ছে, কিন্তু কোনো একটা ক্ষেত্রে কম তড়িৎ প্রবাহ হচ্ছে, কোনো একটা ক্ষেত্রে বেশি তড়িৎ প্রবাহ হচ্ছে। সেইটা কিন্তু টোটালি ডিপেন্ড করতেছে কিন্তু এই যে কে এর উপর। কেটাকে আমরা হচ্ছে নাম দেওয়া হলো, কেটার হচ্ছে বাধা। কে হচ্ছে ওই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি বাধা দিচ্ছে। তড়িৎ প্রবাহ মানে কি, চার্জ পার্টিকেলস গুলো ছুটতেছে একটা তারের মধ্যে। তড়িৎ প্রবাহ হচ্ছে মানে কি, জল প্রবাহ মানে কি, একটা নলের মধ্যে দিয়ে জল ছুটছে। যেমন তড়িৎ প্রবাহ মানে কি, একটা তারের মধ্যে দিয়ে কি চলছে, ছুটছে, আধান দৌড়াচ্ছে, এদিকে দৌড়াচ্ছে এদিকে দৌড়াচ্ছে। তো এই আধান গুলাকেও কেউ বাধা দিচ্ছে। কেউ মানে ধরো একটা যদি ধাতু নেই, তার মধ্যে তো অসংখ্য পরমাণু আছে, তো পরমাণু গুলা তো আকারে বড় বড় হয়। আর এই ইলেকট্রন, যেটা আমরা বলি মুক্ত ইলেকট্রন মানে যেটা হচ্ছে পরমাণুর বহিস্থ কক্ষ থেকে বেরিয়ে গেছে, তাপের কারণে হোক বা তড়িৎচুম্বকীয় শক্তির কারণে হোক বেরিয়ে গেছে, তো এগুলো হচ্ছে মুক্ত ইলেকট্রন। এরা ধাতুর মধ্যে এলোমেলো ভাবে ছোটাছুটি করে, ঠিক আছে। এবার যখন হচ্ছে ওটা ছোটাছুটি করে, তখন বড় বড় আকারের যে পরমাণুগুলো আছে তাদের সাথে ধাক্কা খায়, ফলে কি হচ্ছে, একটা বাধা সৃষ্টি হচ্ছে। এই বাধাটা যার ক্ষেত্রে কম হবে তার ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা বেশি হবে, বাধাটা যার ক্ষেত্রে বেশি হবে তার ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা কি হবে, কম হবে। তো এই ক্ষেত্রেও তাই। তো আমরা যেটা বলছি যে এই কেটাকে নতুন নাম দিল হচ্ছে আর ফর রেজিস্ট্যান্স। সো আমরা কেটাকে অ্যাকচুয়ালি এবার আমরা বলবো আর দিয়ে, রেজিস্ট্যান্স মানে বাধা। ওই তড়িৎ আধানের ফ্লো এর বিপরীতে যে বাধা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। যার রেজিস্ট্যান্স বেশি তার ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, কম হবে। তাহলে আমরা সূত্র পেলাম নতুন, VA minus VB equals to R into I। তো এইখানে একটা মাঝে মাঝে বলে যে বিভব প্রভেদ তাকে VA minus VB না লিখে মাঝে মাঝে V লেখে, তাহলে ডাইরেক্ট VA minus VB না করে ডাইরেক্ট V হিসাবে লেখা যায়। ধরো এটা যদি 10 ভোল্ট হয়, এটা যদি 5 ভোল্ট হয়, তাহলে তুমি ডাইরেক্ট এখানে লিখবা হচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। তাহলে V equals to R I। এটা লেখচিত্র যদি করি, তাহলে এখানে দেখো এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। মাঝে মাঝে এটা ছবি আঁকতে দেয়, y equals to mx সমীকরণ মেনে চলে, তাই এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে। তো
এই হলো হচ্ছে ব্যাপার, বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা। তাহলে রোধ নিয়ে আমাদের মোটামুটি একটু আলোচনা হলো। রোধ হলো কোনো একটা তড়িৎ পরিবাহীর মধ্যে যখন তড়িৎ আধানগুলো প্রবাহিত হচ্ছে তখন তার বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হচ্ছে ফিজিক্যালি, তাকে আমরা কি বলছি, রোধ। এবার রোধ আর কি কি বিষয়ের উপর নির্ভর করে দেখা যাচ্ছে, রোধ আর পরিবাহীর যে দৈর্ঘ্য তার উপর নির্ভর করছে। যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমরা ধ্রুবক রাখি, এ যদি কনস্ট্যান্ট রাখি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক যদি দৈর্ঘ্যটাকে কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে r is proportional to L by A, তাহলে r is equals to rho into L by A। এখানে একটা ধ্রুবক নিয়ে আসা হয়েছে, আবার একটি ধ্রুবক নিয়ে আসা হয়েছে। এই ধ্রুবকটার নামই হলো হচ্ছে আমাদের রোধাঙ্ক। ধ্রুবকটার নাম হলো হচ্ছে রোধাঙ্ক, এটাকে আমরা রোধাঙ্ক বলি। এই রোধাঙ্কের মানটা একটি নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে কিন্তু ওই ধাতুর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট। সবসময় মনে রাখবা, একটা নির্দিষ্ট উষ্ণতার কোনো একটা ধাতুর রোধাঙ্ক কিন্তু নির্দিষ্ট। এই রোধাঙ্কটা এবার ডেফিনেশন আমরা বার করি, কি করে আমরা রোধাঙ্কের ডেফিনেশন দেব দেখি। ডেফিনেশন গুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবো, কারণ পরীক্ষা মাঝে সাঝে দিয়ে দেয় এক দুটা, খুব একটা এখন বেশি দেয় না, তবে তাও দিয়ে দিলে ওই জন্য হচ্ছে একটু ডেফিনেশনটা মনে রাখবে। ওকে, তাহলে এবার হচ্ছে এই হচ্ছে আমার রো এর মানটা, রো ইকুয়ালস টু r ইনটু a বাই a। এবার আমি যদি a এর মানটা যদি 1 বসাই, 1, আর l এর মানটা যদি 1 বসাই, তাহলে আমরা পাচ্ছি কি রো ইজ ইকুয়ালস টু r। তাহলে কোনো পরিবাহীর যদি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট যদি কোনো পরিবাহী থাকে আর তার যদি হচ্ছে একক হয়, তাহলে তার মধ্যে তার দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী যে রোধ, দুই বিপরীত পৃষ্ঠের যে মধ্যবর্তী রোধ, তাকেই আমরা বলতেছি হচ্ছে রোধাঙ্ক, ঠিক আছে। তবে যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হয়, দৈর্ঘ্য যদি একক হয়, তাহলে বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে আমরা বলছি রোধাঙ্ক। তাহলে এখান থেকে আমরা রোধাঙ্কের ডেফিনেশন পেতে পারি। অর্থাৎ আমার রোধাঙ্ক এত বলতে কি বোঝো দিতে পারে এই ধরনের কোশ্চেন, তো ওগুলো একটু বইয়ে দেখে নিও, ঠিক আছে। এবার রোধাঙ্কের পর আসতেছে পরিবাহিতা। পরিবাহিতাটাও একই ধরনের ডেফিনেশন আছে। পরিবাহিতাকে যদি আমি ম্যাথমেটিক্যালি ডিফাইন করি, তাহলে পরিবাহিতা হলো হচ্ছে কে দিয়ে লেখে, কে ইকুয়ালস টু 1 বাই রো, সরি 1 বাই রো না, 1 বাই আর। এটা হলো হচ্ছে পরিবাহিতা। রোধ যদি বাধা সৃষ্টি করে, তাহলে পরিবাহিতা কি কত পরিবহন ক্ষমতা সেটা বলতে যাচ্ছে, কিভাবে কতটা পরিবহন করতে পারে তার উল্টাটা। রোধেরকে যদি উল্টা দিই তাহলে মানটা কি হয়ে যাবে, রোধের মানটা কম হয়ে যাবে। তাহলে রোধের মানটা যদি কম হয়ে যায় তাহলে পরিবাহিতাটা বাড়বে। তো এইভাবে আর কি এটা ডিফাইন করেছে উল্টো করে। আর যদি আমরা বলি পরিবাহিতাঙ্ক, তাহলে পরিবাহিতাঙ্কটাকে আমরা সিগমা দিয়ে ডিনোট করি। এটা হলো হচ্ছে রোধাঙ্কের উল্টোটা, অনন্য যেটা, সেটা হলো হচ্ছে পরিবাহিতাঙ্ক। আর রোধের অনন্যটাকে বলবো হচ্ছে আমরা পরিবাহিতা। এখানে পরিবাহিতাঙ্ক পর আমরা হচ্ছে কি হচ্ছে একক নিয়ে, কার কোনটা একক সেটা ইম্পর্টেন্ট, এককগুলো একটু দেখে নেই। রোধাঙ্ক মানে হচ্ছে r ইন্টু a বাই l, একটু আগে দেখলাম, মানে ওহম মিটার স্কোয়ার ডিভাইডেড বাই m। তাহলে m দিয়ে স্কোয়ারটা কাটলো, তাহলে একক দেওয়া হলো ওহম মিটার। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক। পরিবাহিতা হলো হচ্ছে 1 বাই রোধ, তাহলে রোধের একক ওহম। এই 1 বাই ওহমটাকে না এটাকে ঘুরিয়ে দেয়, এটাকে বলা হচ্ছে মো, MHO, উল্টানো ওহম, ঠিক আছে। আর এখানে হচ্ছে পরিবাহিতাঙ্ক 1 বাই রো, তো রো এর এটা 1 বাই ওহম মিটার, ওহমটাকে উল্টে দিলাম মো, মিটার ইনভার্স। এই হলো হচ্ছে পরিবাহিতাঙ্কের একক, পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের একক। তাহলে এখানে নেক্সট টপিক হলো হচ্ছে আমাদের পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক এবং অতিপরিবাহী সম্পর্কিত কিছু ধারণা। পদার্থের তড়িৎ পরিবাহিতাঙ্ক এবং রোধাঙ্কের উপর নির্ভর করে আমরা কি হচ্ছে পদার্থকে এই কটা ক্যাটাগরিতে ভাগ করতেছি। আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে পদার্থের তড়িৎ পরিবাহিতাঙ্ক কি রোধাঙ্কের সাথে কি সম্পর্ক, দেখো ব্যস্ত সম্পর্ক। যদি রোধাঙ্ক বাড়ে তাহলে পরিবাহিতাঙ্ক কমবে, আর রোধাঙ্ক কমলে পরিবাহিতাঙ্ক বাড়বে। তো এই বিষয়ে আমরা প্রথমে চলে আসছি পরিবাহী পদার্থ। পরিবাহী পদার্থ মানে কি, তাদের কোনটা বেশি হবে, রোধাঙ্ক কি হবে, কম হবে, আর পরিবাহিতাঙ্ক বেশি হবে। অর্থাৎ পরিবাহিতাঙ্ক বেশি হবে মানে কি, তার মধ্যে দিয়ে সহজে তড়িৎ চলাচল করতে পারবে। যে সমস্ত পদার্থের মধ্যে দিয়ে সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে তাদেরকে কি বলা হয়, পরিবাহী পদার্থ। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে কালো দিয়ে আমি কি লিখে রাখছি, অন্তরক।
অন্তরক মানে কি, যে সমস্ত পদার্থের পরিবাহিতাঙ্ক একদমই কম কিন্তু রোধাঙ্ক খুব বেশি, তার মানে কি তড়িৎ প্রবাহিত প্রায় হতেই পারে না। যেমন এক্সাম্পল ধরো কাঠ, তারপর হচ্ছে কাঁচ, এদের মধ্যে দিয়ে তড়িৎ সহজে প্রবাহিত হয় না বা তড়িৎ প্রবাহিত হয় না বললেই চলে। তো এরা হচ্ছে অন্তরক ক্যাটাগরিতে পড়ছে। এবার এদের দুজনের মাঝে কি আছে দেখো, অর্ধ পরিবাহী। অর্ধ কথাটার মধ্যে হচ্ছে পরিবাহী তুলনায় অর্ধেক, এরকম ব্যাপারটা, রাইট? তাহলে অর্ধ পরিবাহী বলতে বোঝাচ্ছে যার হচ্ছে রোধাঙ্কটা কি হবে, যার রোধাঙ্ক দিয়ে যদি আমি বলি, তাহলে রোধাঙ্কটা অবশ্যই বেশি হবে পরিবাহীর তুলনায়, রোধটা বেশি হবে। আর পরিবাহিতাঙ্কটা কি হবে, পরিবাহীর তুলনায় কম হবে। পরিবাহিতাঙ্কটা কি হবে, একটা পরিবাহীর তুলনায় কম হবে। কিন্তু পরিবাহিতাঙ্কটা কিন্তু অন্তরকের তুলনায় কি হবে, বেশি হবে। আর রোধাঙ্ক দিয়ে যদি বিচার করি, তাহলে রোধাঙ্কটা কি হবে, পরিবাহীর থেকে বেশি হবে কিন্তু অন্তরকের থেকে কি হবে, কম হবে। তাহলে ওদের কি হচ্ছে, যে তড়িৎ পরিবহন ক্ষমতাটা সেটা কি মাঝামাঝি, তাই জন্য এটাকে বলা হচ্ছে অর্ধ পরিবাহী। তো এবার রোধাঙ্কের উপর বেস করে তোমাদের বইয়ের সংজ্ঞাগুলো দেওয়া আছে, তো রোধাঙ্ক দিয়ে করতে পারো, বা পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের উপর বেস করে যেহেতু দেওয়া আছে, তো রোধাঙ্ক দিয়ে করো। তাহলে ওই জন্য রোধাঙ্ক উপর বেস করে যেহেতু সংজ্ঞাগুলো দেওয়া আছে, তাই হচ্ছে তোমাদের বইতে এই অর্ধ পরিবাহীর পরিবাহীর হচ্ছে দুটো গ্র্যাপ আছে রোধাঙ্কের সাথে। পরিবাহীর ক্ষেত্রে এইভাবে, ঠিক আছে, রোধাঙ্কর সাথে যদি আমি উষ্ণতার লেখচিত্র আঁকি, তখন অনেকটা এরকম গ্রাফটা পাবে। আর অন্যদিকে হচ্ছে এটা হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যেটা পাবো এটা এইরকম। ঠিক আছে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যেটা পাবো অনেকটা এরকম পাবো। দেখো এখানে যে পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে, রোধাঙ্কটা বৃদ্ধি পাচ্ছে। আর অর্ধ পরিবাহীতে উষ্ণতা বৃদ্ধিতে কি হচ্ছে, রোধাঙ্কটা কমে যাচ্ছে। তো এরকম দুই রকমের ঘটনা যে হচ্ছে, এটা হওয়ার পিছনে কারণ কি, তা আমি এক এক করে যাচ্ছি কারণটা কেন এই ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধাঙ্ক হচ্ছে বাড়ছে। দেখো আমাদের হচ্ছে যে ধাতব পরিবাহী আছে, সেই ধাতব পরিবাহীর যখন উষ্ণতা বাড়ছে, তখন কি হচ্ছে, ওখানে তো সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রনস আছে, মানে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন আছে। তো ওই যে এনার্জিটা আমি দিচ্ছি বাইরে থেকে, যদি তাপ হিট এনার্জি দেই, তাহলে সেটা আমাদের মুক্ত ইলেকট্রনের সংখ্যাটা না বাড়িয়ে কি করছে, যে একটা ধাতব পরিবাহীর মধ্যে যতগুলো অ্যাটমস গুলো আছে, নির্দিষ্ট জায়গায় অ্যাটমস গুলো আছে, সে অ্যাটমস গুলো কি হচ্ছে, ওই শক্তিটা গ্রহণ করে কম্পনটা বাড়িয়ে দিচ্ছে, মানে ভাইব্রেশনটা তাদের বেড়ে যাচ্ছে। তাহলে এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, এখানে একটা অ্যাটম আছে, সবাই যদি ভাইব্রেট করে, তাহলে কি হচ্ছে, যে ইলেকট্রনটা আসছে তার জন্য যে ফ্রি পাথটা সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে যদি একটা ইলেকট্রন যদি সহজে মুভ না করতে পারে, মাঝখানে ভাইব্রেটেড অ্যাটমস গুলো যদি রাস্তা দখল করে থাকে, তাহলে কি স্বভাবতই কি হচ্ছে, বাধাটা বেড়ে যাচ্ছে। তাই জন্য কি হচ্ছে, উষ্ণতা যত বাড়ছে অ্যাটমস এর ভাইব্রেশন বাড়ছে, ফলে রোধাঙ্কটা বাড়ছে। কিন্তু অপরদিকে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, অর্ধ পরিবাহিত অলরেডি মুক্ত ইলেকট্রনের সংখ্যা কিন্তু কম। তাহলে কি হবে, কি করে, যে অ্যাটমস গুলার বহিস্থ কক্ষের যে ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলা বাইরে থেকে যে হিট এনার্জি দিচ্ছে সেটাকে অ্যাবজর্ব করে কি হচ্ছে, ওই অ্যাটম থেকে বেরিয়ে আসছে। তাহলে যেই শক্তিটা বাইরে থেকে দেওয়া আছে সেটা কি কাজে লাগছে, যে না বহিস্থ কক্ষে ইলেকট্রনটাকে বের করে দিতে। তাহলে বহিস্থ কক্ষে ইলেকট্রনটা কি হচ্ছে, বেশি পরিমাণ ওই হিট এনার্জিটা অ্যাবজর্ব করছে, ভাইব্রেশনের জন্য অতটা এনার্জি বাঁচছে না। সুতরাং অর্ধ পরিবাহিতে কি হয়, যত এনার্জিটা গ্রহণ করে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকে, কিন্তু ভাইব্রেশন থাকে না, ইলেকট্রনের সংখ্যাই বেড়ে যাচ্ছে, কারণ ইলেকট্রনের সংখ্যা বাড়ার জন্য টেম্পারেচার হিট এনার্জিটা নিচ্ছে। তাতে কি হচ্ছে, মুক্ত ইলেকট্রনের সংখ্যা অর্ধ পরিবাহিতে আগের তুলনায় বেড়ে যাচ্ছে বলে তড়িৎ পরিবহনটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, কারণ মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কটা, মানে বাধাটা তুলনামূলক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, কম হচ্ছে। এবার এখানে আরেকটা লিখেছি যে অতি পরিবাহী ক্যাটাগরিতে পড়ছে, যে কিছু এটা হচ্ছে একটা নতুন আবিষ্কার। যে ব্যাপারটা হলো এরকম, নতুন না, তা অনেক দিনই হয়েছে। ব্যাপারটা এরকম যে এই ধরনের পদার্থ সাধারণত পরিবাহী পদার্থের, এটা দেখো অতি পরিবাহী, মানে এদের পরিবহন ক্ষমতা অনেক বেশি। কি হয়, যেমন হচ্ছে একটা আমি এক্সাম্পল দিয়ে বলছি, যে পারদের ক্ষেত্রে যখন উষ্ণতা কমাচ্ছি, এই ধরনের পরিবাহী ক্ষেত্রে যত উষ্ণতা কমাচ্ছি, তত কি হচ্ছে, এই রোধাঙ্কটা কি হচ্ছে, উষ্ণতা কমাচ্ছি, রোধাঙ্কটা কমতে 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 কমতে
দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতা আসার পর রোধাঙ্কটা ধপ করে জিরো হয়ে যাচ্ছে, রোধাঙ্কটা ধপ করে জিরো হয়ে যাচ্ছে। তো পারদের ক্ষেত্রে এটা 4.2 কেলভিন, খুব কম উষ্ণতায় একদম রোধাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে। রোধাঙ্ক শূন্য হয়ে যাওয়া মানে একদম বাধাই থাকতেছে না, মানে ফ্রি ইলেকট্রনস গুলো একবার মুভ করতে থাকলে ওরা সারা জীবন মুভই করতে থাকতেছে। তো এদের কি হচ্ছে, পরিবহন ক্ষমতা অনেক বেশি, রাইট, কোনো বাধাই নেই, তো সহজে খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারছে বলে এতে অতি পরিবাহী ক্যাটাগরিতে রাখা হয়েছে। ক্লিয়ার সবার? এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং টপিকে, চলতড়িতের একটা ইন্টারেস্ট। আমরা চলতড়িতে চলতেছে এখন, যেহেতু এখানে সব ইলেকট্রন গুলো ফ্রিলি মুভ করছে, তো আমরা চলতড়িতে পার্টে ঢুকে গেছি। তো চলতড়িতে যাওয়ার সময় একটা একটা যে কনফিউশন কথা বলেছিলাম বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ওটা নিয়ে একটা গল্প আমি ছোট তোমাদের বলছি। আচ্ছা দেখো, এটা একটা হচ্ছে তড়িৎ কোষ আর এটা হলো হচ্ছে একটা রেজিস্ট্যান্স বা বাধা। এবার আমরা কি করি, যে আমরা তড়িৎ প্রবাহ কোন দিক দিয়ে দিই, ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ শুরু হয় আর নেগেটিভ প্রান্ততে এসে শেষ হয়। কিন্তু তোমরা বলছো স্যার স্যার ধাতব পরিবাহিতে তো ইলেকট্রনের ফ্লো হয়, তাহলে ইলেকট্রনের ফ্লোটা তো এই নেগেটিভ প্রান্ত থেকে শুরু হয় পজিটিভ প্রান্ততে আসার কথা, নাকি পজিটিভ থেকে নেগেটিভ? এই নিয়ে অনেক সমস্যা হয়েছিল। অ্যাকচুয়ালি কি বলতো, যখন হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন 1700 ওই সময়টাতে, তখন কিন্তু ওরকম ইলেকট্রনের আবিষ্কার হয়নি, ওই জন্য ওনারা বুঝতেন না যে তড়িৎ প্রবাহের জন্য দায়ী কে। ওনারা ওই জন্য ধরে নিয়েছেন যে দুই ধরনের আধান, একটা পজিটিভ আধান একটা নেগেটিভ আধান। উনি ধরেছিলেন যে পজিটিভ আধান তো এখান থেকে যাত্রা শুরু করবে, পজিটিভ পোল থেকে পজিটিভ আধান যাত্রা শুরু করবে, এইভাবে গিয়ে আবার নেগেটিভ পোলে এসে ফিরে আসবে, তো এইভাবে তড়িৎ প্রবাহ হবে। তো ওই জন্য হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য প্রবাহ মাত্রাটা পজিটিভ পোল থেকে শুরু হয়ে নেগেটিভ পোলে এসে শেষ হচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের প্রায় 200 বছর, যতদিনে অনেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অনেক রকমের থিসিস বানিয়ে নিয়েছেন, অনেক রকমের বই পাবলিশ করে দিয়েছেন যে তড়িৎ আধানের ফ্লো হয় ব্যাটারি পজিটিভ পোল থেকে নেগেটিভ পোলে। তারপর 1897 একদম শেষের দিকে তখন যে থমসন আবিষ্কার করলেন ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কার পর, আচ্ছা ইলেকট্রন কি করে, ইলেকট্রন তো নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, তাহলে তো অ্যাকচুয়ালি তো এখানে কোনো পজিটিভ আধানের ফ্লো হয় না, এখানে তো নেগেটিভ আধানের ইলেকট্রন এই দিক থেকে এই দিকে যায়। তাহলে এবার কি হলো, তারা বললো কি তাহলে কি 200 বছর ধরে যে আমরা ইলেকট্রিসিটি নিয়ে যে কাজকর্ম করলাম তা কি সবই ফেল, আমরা কি সব উল্টো দিক দিয়ে করলে তো এবার কি করে হবে, এবার কি করে মিলাবো 200 বছরের থিসিসকে, সবগুলো কি এখন কারেকশন করতে হবে? তখন কি হলো, দুটো ব্রাঞ্চ হলো, একটা ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ, একটা ইলেকট্রনিক্স ব্রাঞ্চ। ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ বলবে যে না, ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকেই হচ্ছে তড়িৎ প্রবাহ শুরু হবে, এখান থেকে ধনাত্মক আধান এখান দিয়ে গিয়ে ঋণাত্মক প্রান্তে এসে ঋণাত্মক প্রান্তে প্রবেশ করবে, এটা ইলেকট্রিক্যাল বললো। আর যারা ইলেকট্রনিক্স মানে ইলেকট্রন নিয়ে আলোচনা করবে, তারা বলবে যে ব্যাটারি ঋণাত্মক প্রান্ত থেকে ইলেকট্রন যাত্রা শুরু করে পজিটিভ প্রান্তে এসে পৌঁছালো। ঠিক আছে, তো যেহেতু আমরা এখন ইলেকট্রনিক্স পড়ছি না ইলেকট্রিক্যাল পড়ছি, তাই জন্য আমরা হচ্ছে ওই সময়টা, যে থমসনের আগে যে সময়টার কনভেনশন, যে ব্যাটারি পজিটিভ প্রান্ত থেকে ধনাত্মক আধানগ্রস্ত কোনো কণায় নেগেটিভ প্রান্তে এসে পৌঁছালো, এইভাবে ধরে নিয়ে তড়িৎ প্রবাহটাকে নিয়ে আমরা আলোচনা করবো। সবাই ক্লিয়ার এই গল্পটা? ঠিক আছে, তাহলে ওই জন্য সমস্ত বেশিরভাগ হচ্ছে সংজ্ঞাতে একক ধনাত্মক আধান একক ধনাত্মক আধান একক ধনাত্মক আধান এইরকম ভাবে সব কল্পনা করেছিল, কারণ তো সে সময় ইলেকট্রনের আবিষ্কারই হয়নি। নেক্সট আমরা চলে যাচ্ছি যে খুব ইম্পর্টেন্ট চলতড়িতের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। প্রথমে আমরা শুরু করছি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় কি রকম, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় এটা দিয়ে কি করা, আমরা একটু ক্যালকুলেশন করি বা একটু বোঝার চেষ্টা করি, অটোমেটিক আমরা সিদ্ধান্তে পৌঁছে যাবো। আমরা একটা ছোট্ট একটা বর্তনী নিচ্ছি তোমাদের বইয়ের মতো করেই, যে 3টা রোধ আছে, এই একটা রোধ, আরেকটা রোধ, এই আরেকটা রোধ, ঠিক আছে, আর এই দুপ্রান্তটা শেষ দুপ্রান্তটা ব্যাটারির সাথে একটা তড়িৎ কোষের সাথে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এটার রোধ ধরে নিচ্ছে R1, এটা R2, এটা R3, আর এটা হলো হচ্ছে তড়িৎ চালক বল হচ্ছে E। তড়িৎ চালক বল মানে ম্যাক্সিমাম এনার্জিটা ওর মধ্যে যেটা আছে, এবার এই তড়িৎ চালক বলটা এর মধ্যে পড়বে শক্তি হিসাবে, বিভব হিসাবে। তো এই পয়েন্টটাকে আমরা নিচ্ছি A, এই পয়েন্টটাকে আমরা নিচ্ছি B, এই পয়েন্টটাকে আমরা নিচ্ছি C, আর এই পয়েন্টটাকে আমরা নিচ্ছি D। ওকে,
এবার আমাদের কিছু কাজ নয়, আমরা এবার ধরে নিব যে এটা একটা পাইপের মতো, একটা নলের মতো, রাইট? তো এই নলের মধ্যে দিয়ে যদি আমি জলপ্রবাহ সব দিক দিয়ে সেম পরিমাণের জলপ্রবাহ হবে, ঠিক তেমনি তড়িৎ প্রবাহটা সেম পরিমাণেরই হবে, কোনো তড়িৎ প্রবাহটা ভাঙবে না। তো এখান থেকে তড়িৎ প্রবাহটা একই পথ বরাবর এখান থেকে এখানে গিয়ে এখানে এসে পৌঁছাবে। তাহলে তড়িৎ প্রবাহের গতিটা কিরকম হবে? এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, এখানে ফিরে আসবে, ঠিক আছে? এবার আমরা কি করব, প্রত্যেকটা পয়েন্টের বিভব পার্থক্য বার করব, ঠিক আছে? এবার এই রোধটার কথা চিন্তা করছি, ঠিক আছে? ওহমের সূত্র লাগাবো। এইটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। এখানে যদি এটা এটা এখান থেকে এখানে একটা পজিটিভ আধানকে নিয়ে যেতে গেলে এটা নিশ্চয় উচ্চ বিভবে রাখতে হবে, এটাকে নিম্ন বিভবে রাখতে হবে, তবে তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে তড়িৎ প্রবাহ হবে। সবসময় মনে রাখবা উচ্চ থেকে ঘুরে এসে নিম্নতে এসে যাচ্ছে, তাহলে এটা উচ্চ হবে, এটা নিম্ন হবে। তাহলে আমরা করছি ক্যালকুলেশন, VA মাইনাস VB ইকুয়ালস টু I ইন্টু R1। আবার VB থেকে VC, VB মাইনাস VC ইকুয়ালস টু I ইন্টু R2। থ্রু আউট দ্য সিস্টেম সব I হবে, VC মাইনাস VD ইকুয়ালস টু I ইন্টু R3। এটাকে যদি অ্যাড করি তাহলে কি দেখতে পাচ্ছি, দেখো VB VB কেটে যাচ্ছে, VC VC কেটে যাচ্ছে, সো VA মাইনাস VD ইকুয়ালস টু I ইন্টু R1 প্লাস R2 প্লাস R3, ঠিক আছে? তাহলে আমি কি পাচ্ছি আলটিমেটলি, এই মাঝখানের বিভবগুলো কি আছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। একদম এক্সট্রিম পয়েন্টে দুটো ভোল্টেজ নিলাম, ভোল্টেজ ডিফারেন্স নিলাম, একটা VA আর একটা VD, তাহলে VA মাইনাস VD ইকুয়ালস টু কারেন্ট যেটা এই বর্তনীর মধ্যে দিয়ে যাচ্ছে, তড়িৎ প্রবাহ মাত্রা, আর তার সাথে তিনটা রেজিস্ট্যান্সের যোগফল, ঠিক আছে? তাই জন্য এবার আমরা কি করব, এটাকে সিম্পলিফাইড ফর্মে আমি এই চিত্রটাকে সহজ করে দিচ্ছি। যদি এই চিত্রটাকে একটা ইকুইভ্যালেন্ট চিত্র মানে সমতুল্য একটা চিত্র আমরা আঁকাই, সমতুল্য, তাহলে কিরকম দাঁড়াবে, একটা ব্যাটারি, সরি তড়িৎ কোষ, একটা রোধ, ঠিক আছে? তড়িৎ কোষের তড়িৎ চালক বল E, এই দুই প্রান্তে বিভব প্রবেশ হচ্ছে, এটা A পয়েন্ট, এটা D পয়েন্ট, এটা হচ্ছে RS, আর এখানে I। তাহলে VA মাইনাস VD ইকুয়ালস টু I ইন্টু RS, কি পাবো? VA মাইনাস VD ইকুয়ালস টু I ইন্টু RS পাবো। তাহলে এটার সাথে যদি এটা তুলনা করি তাহলে আমরা আলটিমেটলি কি সিদ্ধান্তে আসছি, যে RS ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রমাণ হিসাবে আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে দেখাও যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান R1 প্লাস R2 প্লাস R3। এবার আমি বললাম তুল্য রোধ, তুল্য রোধ কথাটার মানে কি, ধরো একটা বর্তনীতে এখানে একটা 2 ওহম, এখানে একটা 3 ওহম, এখানে একটা 4 ওহম রোধ লাগানো আছে। তুমি কি 2 ওহম 3 ওহম 4 ওহম এতগুলাকে এক এক করে না লাগায় তুমি কি করবা, শ্রেণী সমবায় থাকলে 2 যোগ 3 5, 5 যোগ 4 9, 9 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগাই দিবা। তাহলে তোমার কি হচ্ছে, বর্তনীটা ছোট হয়ে যাচ্ছে, এতটুকুন হয়ে যাচ্ছে, এত বড় বর্তনীর কি দরকার পড়ছে না। তো এইটাই হলো হচ্ছে আমাদের তুল্য রোধ বার করা। তাহলে আমরা তুল্য রোধ শ্রেণী সমবায় থেকে করে নিলাম। এটা একটু সবাই টুকে নাও বা বই থেকে পেয়ে যাবা, সবাই আশা করি বুঝেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি হচ্ছে সমান্তরাল সমবায়, আর কিভাবে রোধগুলোকে অ্যাডজাস্ট করা যেতে পারে। আমি এটা মুছে দিচ্ছি। তাহলে রোধের হচ্ছে সমান্তরাল সমবায়। এখানে একটা রোধ নিব, এখানে একটা রোধ নিলাম, এই পয়েন্টে একটা রোধ নিলাম, আর এই দুই প্রান্তটাকে একটা ব্যাটারির সাথে, সরি একটা তড়িৎ কোষের সাথে যুক্ত করলাম, ঠিক আছে? এটা R1, এটা R2, এটা R3, এটা তড়িৎ চালক বল E। এখান থেকে ধনাত্মক উচ্চ বিভব থেকে যাত্রা শুরু করবে, নিম্ন বিভবে এসে পৌঁছবে, ঠিক আছে? এবার দেখো আমি এবার তোমাদের কল্পনা করতে বলছিলাম একটা গোটা পাইপ, যার মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, কিন্তু এখানে দেখো তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে জল প্রবাহটা কি হবে, তিনটা ভাগে ভেঙে যাবে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2, আর এটা হচ্ছে I3, ঠিক আছে? এবার এই ক্ষেত্রে তুল্য রোধটা আমাকে মান বার করতে হবে, এটা হচ্ছে আমার নেক্সট টাস্ক। কি করে বার করবো দেখো, এই পয়েন্টে A, এই পয়েন্ট হলো হচ্ছে B। দেখো এই রোধটাও কিন্তু A আর B এর সাথে কানেক্টেড আছে, দেখো এই রোধটা A আর B এর সাথে কানেক্টেড, মাঝখানের রোধটা A আর B এর সাথে কানেক্টেড, শেষের রোধটাও A আর B এর সাথে কানেক্টেড। তাহলে V ইকুয়ালস টু যদি I আর হয় তাহলে I ইকুয়ালস টু কি হবে, V বাই R, রাইট?
এই হচ্ছে আমাদের সূত্র। এবার এই সূত্রটাকে এখানে ফেলাবো। তাহলে প্রথম রোধটার ক্ষেত্রে কি দাঁড়াবে, I1 ইকুয়ালস টু VA, উচ্চ বিভব এটা, নিম্ন বিভব এটা, সো VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। I2 equals to VA minus VB divided by R2. I3 equals to VA minus VB divided by R3. তাহলে এই সূত্রটা আমি এখানে এখানে তিনটা পয়েন্ট আমরা অ্যাপ্লাই করলাম। তাহলে এই হলো আমাদের চিত্র, কারেন্ট গুলা প্রত্যেকটা ব্রাঞ্চে কত করে কারেন্ট যাচ্ছে সেগুলো আমি বার করলাম। এবার কি করব, যে আমাদের যে টোটাল কারেন্টটা সেটা I1 প্লাস I2 প্লাস I3 সমান yes or no। এখানে তো এই I কারেন্টটাই তো এখানে I1 প্লাস I2 প্লাস I3, I1 I2 I3 তে ভাঙছে, তাহলে এই তিনটা কারেন্টের যোগফলই I। তাহলে আমি এখানে মানটা বের করব। আচ্ছা, I মানে কি, I মানে হলো হচ্ছে VA মাইনাস VB, এটা হচ্ছে তুল্য। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আইটা আমরা বার করি, এখানে মান বসিয়ে প্রথমে বার করি I1 টা কি, I1 টা আমরা বের করেছি VA মাইনাস VB ডিভাইডেড বাই R1 প্লাস VA মাইনাস VB ডিভাইডেড বাই R2 প্লাস VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। ঠিক আছে, এবার তুল্য মানে কি, আমি কি চাই যে এটাকে একটা সরল সার্কিটে কনভার্ট করতে। সরল সার্কিটটা কি আবার ছবি আঁকি, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে, একটাই মাত্র রোধ থাকবে, এতগুলা রোধ নিব না, একটাই মাত্র রোধ দিয়ে রিপ্লেস করব, আর এখানে একটা ব্যাটারি তড়িৎ খোঁজ থাকবে, আর এটা হলো হচ্ছে পি মানে প্যারালাল, আর এটা হচ্ছে এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এই ক্ষেত্রে যদি আমি আই কনসিডার করি তাহলে এই ক্ষেত্রে আইটা কি দাঁড়াবে, এই ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে আইটা কি দাঁড়াবে, আই ইকুয়ালস টু ভিএ উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব ডিভাইডেড বাই আরপি, রাইট। তাহলে এবার এই আই যদি তুলনা করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা যদি এটা এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা যদি তুলনা করি তাহলে VA মাইনাস VB ডিভাইডেড বাই RP ইকুয়ালস টু VA মাইনাস VB, এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। তাহলে এখানে VA মাইনাস VB তো কেটে গেল, তাহলে আলটিমেটলি দাঁড়ালো 1 বাই RP ইকুয়ালস টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই। তো এটা আবার একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যে এরকম একটা তুল্য এতগুলো রেজিস্ট্যান্স কেন ইউজ করব, ওর বদলে একটা রেজিস্ট্যান্স ইউজ করব। সেক্ষেত্রে হলে তোমাকে কি করতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অনন্য উল্টে দিয়ে এইভাবে তোমাকে যোগ করে কি করতে হবে, তুল্য রোধের মানটা বার করতে হবে, করে এখানে বসিয়ে দিতে হবে। এই সংক্রান্ত আমি অঙ্ক করাবো, আপাতত থিওরিগুলো প্রথম দিন পড়ো ভালো করে, আমি সব অঙ্ক তোমাদের এক এক করে করাবো পরের দিনটা। ওকে, তাহলে শ্রেণী সমবায় হয়ে গেল, সমান্তরাল সমবায় হয়ে গেল, অনেকটাই এগিয়ে গেল। লাস্ট আছে আমাদের হচ্ছে নষ্ট ভোল্টটা হয়ে গেলে আমাদের এখানেই চ্যাপ্টার শেষ হচ্ছে, চ্যাপ্টার না সরি আজকের পার্ট শেষ হচ্ছে। ঠিক আছে, নেক্সট তাহলে শুরু হচ্ছে। আচ্ছা, তো ভালো করে আমি বুঝাবো এক এক করে স্টেপ বাই স্টেপ, তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে দেখবে ব্যাপারটা কি। ধরো এটা একটা হলো হচ্ছে তড়িৎ কোষ, রাইট, এটা হচ্ছে দুটা আউট টার্মিনাল, ঠিক আছে, ই তড়িৎচালক বল। এবার এটা হলো কি, তড়িৎচালক বল মানে বারবার বলছি শক্তি, ঠিক আছে, এটা এক প্রকার শক্তি। সেই শক্তিটা আমাদের আউট, এই প্রান্ত দুটাতে আমরা শক্তিটা সাপ্লাই করছি, সেই শক্তিটা দিয়ে তো কাজকর্ম। ব্যাটারি ওই সাইডে একটা কি একটা বাল্ব যদি লাগে, তো বাল্বটাকে যে জ্বালানোর জন্য শক্তি সে কি দিচ্ছে, তড়িৎ কোষটাই দিচ্ছে, রাইট। এইবার ধরো এই দুই প্রান্ত, এটা যদি হাই ভোল্টেজে থাকে, ধরো 5 ভোল্টের ব্যাটারি, এটা তাহলে 5, এটা 0, তাহলে হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি হলে এটা কি হচ্ছে বিভব পার্থক্য কত হচ্ছে 5, তাহলে এটাও 5 হবে, এটাও 0 হবে। এইবার এখানে একটা ছোট একটা রেজিস্ট্যান্স যদি রাখি, তাহলে এই রেজিস্ট্যান্সটা আরো, এই রেজিস্ট্যান্সের দুই পাশে আমরা কি মাপি বলে দিয়েছিলাম, রেজিস্ট্যান্সের দুই পাশে আমরা ভোল্টেজ মাপি। তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে এখানে যেমন E = 5 ভোল্ট, তেমনি রেজিস্ট্যান্সের দু প্রান্তে যে বিভব পার্থক্য VA - VB সেটাও কত হলো 5 ভোল্ট। তাহলে যদি
কোনো রকমের শক্তির অপচয় না হয়, তাহলে যে পরিমাণ শক্তি ব্যাটারি সাপ্লাই করবে এই বর্তনীটাতে, সেই পরিমাণ শক্তি সেই পরিমাণ শক্তি ওই রোধের দুপ্রান্তে বিভব প্রভেদ হিসেবে উঠে আসবে। তাহলে দেখো মানটা। এইবার কি হচ্ছে যে এটা হচ্ছে আইডিয়াল কেস, আসলে কিন্তু এরকম কোনো ব্যাপার হয় না। এই ব্যাটারিটা তো, এই ব্যাটারিটা বলি বারবার একই কথা, মানে ব্যাটারি বলতে বলতে আমার এটা অভ্যাসে দাঁড়ায় গেছে। সরি, এটা তড়িৎ কোষ, ঠিক আছে? তড়িৎ কোষের কি হচ্ছে, টোটাল তো একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি, তাহলে ওরও নিশ্চয়ই একটা রোধাঙ্ক, রোধের ব্যাপার আছে, তাহলে কিছু পরিমাণ শক্তি ওই বাধার কারণে নষ্ট হচ্ছে। এই যে শক্তিটার পরিমাণ, এটা আমাদের বের করার মেন বিষয়, ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি এবার একটা আইডিয়াল সার্কিট আছে, ঠিক আছে? আইডিয়াল সার্কিট, এটা তো এটা ইকুয়ালস টু এটা হয় যদি কোনো রকমের শক্তির অপচয় না হয়, কিন্তু যদি শক্তির অপচয় হয় তাহলে কি হবে, সেটাই হচ্ছে বিভব পতন। আমরা যাচ্ছি ওই দিকেই। ব্যাপারটা হলো, এবার এই যে তড়িৎ কোষটা আছে এর একটা নিজস্ব রোধ আছে, সেই রোধটাকে আমি এইভাবে দেখাচ্ছি ছোট করে। আর এটা হচ্ছে বহির্বর্তনী। বহির্বর্তনীতে একটা রোধ আছে, সেটা আলাদা রোধ, সেটা তুমি লাগিয়েছো, ঠিক আছে? ওকে, এটার নাম দিলাম আমি বড় হাতের আর, এটার নাম দিলাম আমি ছোট হাতের আর, এটা হচ্ছে তড়িৎচালক বা ই। ওকে, ফাইন। এইবার ঘটনা হচ্ছে, প্রথমে আমাকে কারেন্ট বার করতে হবে। আচ্ছা, কারেন্ট কি? কারেন্ট হচ্ছে I is equals to E ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স সার্কিটের। সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কি? আর যেটা তুমি লাগিয়েছো ছোট হাতের আর, যেটা ব্যাটারি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ, মানে ওর একটা মেটেরিয়াল দিয়ে তৈরি, তার জন্য যে বাধাটা সৃষ্টি হচ্ছে ধাতব পাতের, ধাতব পদার্থ দিয়ে তৈরি হওয়ার জন্য যে বাধা সৃষ্টি হচ্ছে, সেই রোধ, এই দুটো রোধের সমষ্টি। কারণ এটা দেখো শ্রেণী সমবায়ী আছে, তো আমি এটাকে এইভাবে যোগ করে দিলাম। এবার কি করলাম, একটু ক্যালকুলেশন করলাম। এই দু প্রান্তে, এই যেটা তুমি দিয়েছো সার্কিটে, এই দু প্রান্তের বিভব প্রভেদ কত না? আমরা জানি ওহমের সূত্র থেকে যে V is equals to I into R, এই দু প্রান্তের বিভব প্রভেদ, বিভব পার্থক্য, ঠিক আছে? IR এই দু প্রান্তে। তাহলে এখান থেকে আমি একটু ক্যালকুলেশন যদি করি, তাহলে E is equals to দাঁড়াচ্ছে IR plus IR, রাইট? এবার আমরা এখান থেকে জানি বড় হাতের V equals to IR, এই এখানে ভোল্টেজটা যেটা পড়ছে, সো V plus IR, রাইট? তাহলে ভোল্টেজ অ্যাকচুয়ালি এর দুই সাইডে কি পড়তেছে, যেটা আমরা মাপবো, সেটা এইরকম পড়ছে। এইবার হচ্ছে আসল গল্পটা। আগের বার যেটা আইডিয়াল সিনারিওতে আমরা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে যে ব্যাটারি তড়িৎ কোষটা আছে, সেটা যদি অভ্যন্তরীণ কোনো রোধ না থাকে, তাহলে 5 ভোল্ট, পুরোপুরি 5 ভোল্ট ওকে দিচ্ছে, বাহ, খুব ভালো, আইডিয়াল কেস। কিন্তু ওদের একটা যদি রোধ থাকতেছে, তাহলে কি হচ্ছে, পুরোপুরি 5 এখানে দিচ্ছে না, দেখো 5 এর থেকে কম হচ্ছে। ফর এক্সাম্পল, যদি এটা যদি 5 হতো, 5, তাহলে এটা ধরো 1 হলো, তাহলে এবার ভোল্টেজ কত পড়ছে, 4। 5 পুরোপুরি পড়ছে না, 4, মানে একটুখানি বিভব কি হলো, নষ্ট হলো। এই যে নষ্ট বিভব I ইন্টু R, এই নষ্ট বিভব, এই নষ্ট বিভবটার নাম হলো হচ্ছে অভ্যন্তরীণ বিভব বা নষ্ট ভোল্ট, ঠিক আছে? এটাই হলো হচ্ছে আমাদের নষ্ট ভোল্ট, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের নষ্ট ভোল্ট। তাহলে মোটামুটি সবগুলা কনসেপ্টই আমাদের ক্লিয়ার হয়ে গেল। আপাতত আজকে এখানেই শেষ করতেছি। এতটুকুন তোমরা পড়বা ভালো করে বাড়িতে মন দিয়ে। যেখানে অসুবিধা হবে তোমরা অবশ্যই আমাকে ফোন করে জানাবে, কারণ হচ্ছে কোনো উপায় নেই, লকডাউন সিচুয়েশনে তোমরা এভাবেই তোমাদের পড়তে হবে, আর আমি তোমাদের সাথে আছি। যে কোনো সমস্যায়, সবকিছু তো আর ইউটিউবে বলা যায় না, সামনে কেউ নাই, একা ঘরে আমি বলতেছি, ঠিক আছে? আমারই কেমন লাগছে একটুখানি। তা আমি যতটা চেষ্টা করছি যে তোমাদেরকে দেওয়ার, আশা করি তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই ফোন করবে, আর পরের দিনকে হোয়াটসঅ্যাপে আমাকে এই পড়াটা দেবে, আর পরের দিন নেক্সট ভিডিও আমি দেবো, ঠিক আছে?